Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান রেহনুমা আক্তার রানু। কেসটি প্রথমে বাড্ডা থানার অধীনে থাকলেও নানান মোড় ঘুরে চলে আসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। তদন্তভার ন্যস্ত হয় ডিবির সহকারী কমিশনার রায়হান সিদ্দিকীর ওপরে। তদন্ত করতে গিয়ে একের পর এক তথ্যের উন্মোচন হতে থাকে রায়হানের সামনে। কেসটা কি নেহাতি ঝোঁকের বশে গণপিটুনির একটি ঘটনার, নাকি এই ঘটনার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কোনো ঘটনা? পেছন থেকে কলকাঠি নাড়ছে কি কেউ? তদন্ত করতে করতে রায়হান সিদ্দিকীর মুখোমুখি হয় এক চরম সত্যের। বেরিয়ে আসে এক অপরাধের আড়ালে লুকোনো আরেক জঘন্য অপরাধ। সে এমনই অপরাধ যার কোনো ক্ষমা নেই, ক্ষমা থাকা উচিত নয়। কী সেই অপরাধ? উত্তর জানতে শুনুন গল্প সিরিজের প্রথম বই গল্প শুরুর আগে। লেখক তানভীর আহমেদ সৃজন এবং কণ্ঠে আমি জারিন খান। চলুন শুরু করা যাক। প্রারম্ভ। ইতস্তত ভঙ্গিতে দরজাটার সামনে দাঁড়ালো সে। এখনও দ্বিধায় আছে, ভিতরে ঢুকবে কি ঢুকবে না। ব্যাপারটা নিয়ে হেডস্যারের কাছে যাওয়া কি উচিত হবে? ভাবতে ভাবতেই নিজের ডান হাতটা দরজার নবের দিকে বাড়িয়ে দিল সে। হাত থরথর করে কাঁপছে তার, হয়তো দ্বিধায় কিংবা ভয়ে, অথবা হতে পারে দুটোই। দরজার নবের কাছে হাত নিয়েও সেই হাত আবার নামিয়ে ফেলল। ভাবল, ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? গেলে যদি লাভের লাভ কিছু না হয়ে উল্টো সব কিছু আরও ঘেটে যায়। আরও খানিকক্ষণ ভাবল সে, এরপর সিদ্ধান্ত নিল সে যাবে ভেতরে। হেডস্যারের সঙ্গে কথা বলবে, পরেরটা পরে দেখা যাবে। এমনটা ভেবেই সে হাত রাখল দরজার নবের ওপরে। নবটা ধরে মোচড় দিল, তারপর দরজাটা সামান্য ফাঁক করে উকি দিল ভিতরে। দেখল প্রধান শিক্ষক নিজের চেয়ারে বসে রয়েছেন। তার টেবিলের উল্টো দিকের একটা চেয়ারে বসে রয়েছেন এক ভদ্রমহিলা। ওনার সঙ্গেই কথা বলছেন এই স্কুলের প্রধান শিক্ষক। কোনো মিটিং চলছে মনে হয় ভিতরে, মনে মনে ভাবল সে। আলতো করে ভেজিয়ে দিল দরজাটা। মিটিং শেষ হোক, তারপরে ঢুকব। দরজাটা ভেজিয়ে দিয়ে দরজার বাইরে একপাশে রাখা বেঞ্চটার উপরে বসল সে। অপেক্ষা করতে লাগল কখন হেডস্যারের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ওই ভদ্রমহিলা বেরোবেন আর সে ভেতরে যাবে। বেঞ্চটার উপরে বসে থেকে চারপাশে চোখ বোলাতে লাগল সে। এদিক সেদিক তাকাতে তাকাতেই হঠাৎ একদিকে দৃষ্টি আটকে গেল তার। আতঙ্কের এক শীতল স্রোত বয়ে গেল তার শির দ্বারা বেয়ে। ভয়ে সে বরফের মতো জমে গেল। তার দু চোখ যে দিকটায় আটকে আছে সেদিক থেকে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে একজোড়া শাপদের চোখ। অধ্যায় 1। দেখো, চায়ের খালি কাপটা পিরিচসহ সেন্টার টেবিলের ওপরে রাখতে রাখতে খন্দকার সাহেব মোলায়েম স্বরে বললেন, তুমি একজন অনেস্ট অফিসার, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু আমার চিন্তাটা কী নিয়ে জানো বাবা? নিজের চায়ের কাপটাও টেবিলের ওপরে নামিয়ে রেখে ভদ্রলোকের দিকে চুপচাপ তাকিয়ে রইল উল্টো দিকের সোফায় বসা রায়হান। কিছুই বলল না। আমার চিন্তা আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের নিরাপত্তা নিয়ে। ভদ্রলোক বলতে লাগলেন, তোমার সততায় যে সবাই সন্তুষ্ট তা তো না, অনেকেই হয়তো অসন্তুষ্ট। সেই অসন্তুষ্টি থেকে আজ না হয় কাল কেউ যদি আমার মেয়েটার কোনো ক্ষতি করে দেয়, তখন তোমার এই সততা দিয়ে আমরা কি করব বাবা? থেমে রায়হানের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, হয়তো এই আশায় যে রায়হান কিছু বলবে। কিন্তু এবারেও রায়হান কিছুই বলল না। তাই খন্দকার সাহেব আবার বলতে শুরু করলেন, আচ্ছা, ধরে নিলাম তুমি আমার মেয়েকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, ওর কোনো ক্ষতি তুমি হতে দেবে না। কিন্তু তুমিই বলো বাবা, এদেশে সৎ হয়ে বাঁচা যায়? তাও আবার সৎ পুলিশ অফিসার। ধরো আজ তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে দিলাম, কাল যদি তোমার এই সততার কারণেই কোনো রাঘব বল তোমার ওপরে ক্ষেপে ওঠে আর তার রোষানলে পড়ে যদি তোমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমার মেয়ে কি হবে? সুলাইমান খন্দকার থামলে একই সোফায় তার পাশে বসে থাকা তার স্ত্রী ফারজানা নূর খন্দকার
রায়হানকে উদ্দেশ্য করে অসহায় ভঙ্গিতে বললেন, বাবা, আমরা মধ্যবিত্ত। আমাদের কাছে সমাজে মুখ দেখানোর জন্য উপযুক্ত হয়ে বেঁচে থাকাটাই অনেক। হ্যাঁ, তোমার মতো একজন অফিসারকে দূর থেকে দেখে আমরা প্রশংসা করতে পারি, তাকে নিয়ে গর্ব করতে পারি, কিন্তু তোমার সঙ্গে আত্মীয়তা করে নিজেদের জীবনের ঝুঁকি তো নিতে পারি না বাবা। ভদ্রমহিলা থামার পরে অনেকক্ষণ পর্যন্ত পিন পতন নীরবতা বিরাজ করল পুরো বসার ঘরে। এক পর্যায়ে একটা দীর্ঘশ্বাস ফেলার মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙল রায়হান, যে কিনা এতক্ষণ চুপচাপ সোলাইমান খন্দকার এবং তার স্ত্রী ফারজানা খন্দকারের কথা শুনে যাচ্ছিল। দেখুন, রায়হান ধীরে ধীরে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে আরম্ভ করল, বাবা মা হিসেবে আপনাদের এই দুশ্চিন্তা একদমই অমূলক নয়। আর এখানে আপনারা যা কিছু বললেন তার উপর দিয়ে আমার কিছু বলারও নেই। তবুও আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন। আমাদের মেয়ে তো কোনো ছেলে খেলার জিনিস না যে তাকে নিয়ে আমরা সুযোগ নেব আর কাউকে সুযোগ দেব। খন্দকার সাহেব হঠাৎ করেই যেন ক্ষেপে উঠলেন। কঠিন হয়ে উঠল তার মুখমণ্ডল। আমরা আমাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না, এটাই ফাইনাল। তুমি যদি সত্যিই ফারিয়ার ভালো চাও তাহলে এখন এসো। যদি সত্যিই ফারিয়ার ভালো চাও। সোলাইমান খন্দকারের এই কথাটা বাজতে লাগলো রায়হানের কানে। অন্য কেউ হলে এই কথার পিঠে হয়তো অনেক কিছুই বলতে পারত সে, কিন্তু সোলাইমান খন্দকারকে কিছুই বলতে পারল না রায়হান। বেশ খানিকক্ষণ চুপ থেকে কেবল তাকিয়েই রইল সোলাইমান সাহেবের কঠিন হয়ে যাওয়া মুখটার দিকে। তারপর এক পর্যায়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। চলি আঙ্কেল, ভালো থাকবেন আপনারা। দুর্বল স্বরে কথাটা বলে পালা করে একবার সোলাইমান খন্দকারের দিকে আর একবার ফারজানা খন্দকারের দিকে তাকালো রায়হান। ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে সে বলল, ভালো থাকবেন আন্টি। ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল সে। দরজার কাছাকাছি পৌঁছেই আবার থমকে দাঁড়াতে হলো মিসেস খন্দকারের ডাকে। ফারিয়ার সাথে শেষবারের মতো দেখা করে যাবে না বাবা? মিসেস খন্দকার বললেন কোমল স্বরে। রায়হান পিছনে ফিরে তাকালো। দেখল ফারিয়ার বাবার মুখমণ্ডল এখনও কঠিন হয়ে আছে, আর তার পাশে বসে থাকা ফারিয়ার মা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছেন রায়হানের দিকে। ফারিয়ার বাবাকে এক নজর দেখে নিয়ে রায়হান তাকালো ফারিয়ার মায়ের দিকে। ম্লান হাসল সে। জি না আন্টি বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না রায়হান। খোলা দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে সোজা চলে গেল সিঁড়ির কাছে। তারপর দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। পুরোনো দিনের বিল্ডিং, তাই লিফট নেই। দ্রুত 3 তলা থেকে নিচে নেমে কলাপসিবল গেটের বাইরে বের হলো সে। গত 4 বছরে কতবার যে সে ফারিয়াকে এই গেটের সামনে নামিয়ে দিয়ে গেছে তার কোনো হিসেব নেই। আচ্ছা, আমার কি ফারিয়ার সাথে শেষবারের মতো দেখা করে আসা উচিত ছিল? আপন মনে ভাবল রায়হান। পর মুহূর্তেই আবার ভাবল, না, মায়া যেহেতু কাটাতেই হবে তাহলে শুরুটা এখন থেকেই করতে হবে। রায়হান কি মনে করে যেন ঘাটটা ঘুরিয়ে ওপরের দিকে তাকালো, ঠিক ফারিয়ার শোবার ঘরের বারান্দা বরাবর। দেখল সেই বারান্দায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে ফারিয়া তার দিকে। সে অবাক হয়তো এটা ভেবে যে রায়হান তার বাবা মায়ের সঙ্গে কথা বলে তার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছে কেন। এদিকে রায়হানের দৃষ্টি আটকে গেছে 3 তলার ওই বারান্দাটাই। দিন দুনিয়ার কথা যেন বেমালুম ভুলেই গেছে সে। ভুলে গেছে অল্প কিছুক্ষণ আগেই ফারিয়াদের বসার ঘরে ফারিয়ার বাবা মায়ের সঙ্গে হওয়া তার কথোপকথনও। সে এক দৃষ্টে তাকিয়েই আছে বারান্দায় দাঁড়ানো ফারিয়ার দিকে, ঠিক সেভাবেই যেভাবে সে তাকিয়েছিল 4 বছর আগে প্রথম সাক্ষাতের মুহূর্তে। প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের রিংটোনের শব্দে সম্বিত ফিরে পেল রায়হান। পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করে এনে স্ক্রিনের দিকে তাকিয়ে একবার দেখে নিল কে কল করেছে। তারপর কল রিসিভ করে কানে ঠেকালো ফোনটা। বলো বাদল, গম্ভীর স্বরে বলল এসিডিবি রায়হান সিদ্দিকী। অপর পাশ থেকে ভেসে এলো এসআই বাদলের কণ্ঠ। স্যার, আমরা সবগুলো সিসি ক্যামেরারই ফুটেজ নিয়ে চলে এসেছি, 1 ঘন্টা আগে থেকে ঘটনা ঘটার সময় পর্যন্ত। স্কুলের বিভিন্ন জায়গায় সেট করা মোট 9টা ক্যামেরার ফুটেজ। আমরা কি ফুটেজগুলো চেক করা শুরু করে দেব স্যার? আমি আসছি। তার আগ পর্যন্ত তোমরা চাইলে ফুটেজগুলো একটু একটু করে খুঁটিয়ে দেখতে পারো।
দেখো তোমাদের চোখে কোনো কিছু ধরা পড়ে কিনা। আপনি এখনই চলে আসবেন স্যার? কিছুটা অবাকই হলো যেন বাদল। সেরকমটাই তো বললাম। রায়হানের কণ্ঠে ঝরে পড়া বিরক্তি ওপাশ থেকে কিছুটা হলেও হয়তো টের পেয়েছে এসআই বাদল। তাই সে আর কোনো রকম কথা না বাড়িয়ে বলল, ওকে স্যার, আসুন। রাখছি। লাইন কেটে দিল রায়হান। মোবাইল ফোনটা আবার পকেটে পড়ে রাখতে রাখতে সে আপন মনে বিড়বিড় করল, নিজেকে ব্যস্ত রাখতে হবে আমার, প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত রাখতে হবে। আর তাকাবে না করেও আবার তাকালো সে তিনতলার বারান্দাটার দিকে। ভেবেছিল ফারিয়া না থাকলে একটা সিগারেট ধরাবে। ফারিয়ার সামনে কখনোই সিগারেট ধরায় না সে। কিন্তু সিগারেট আর ধরানো হলো না তার, কারণ ফারিয়া এখনও বারান্দায় দাঁড়িয়ে। মেয়েটার অবাক চোখের দৃষ্টি এখনও তার উপরেই নিবদ্ধ। অধ্যায় 2। 4 দিন আগে। কেস ফাইলের জেরক্স কপি আর সিসিটিভি ফুটেজের সিডিটা টেবিলের উল্টো দিকে বসা বাড্ডা থানার এসআইয়ের দিকে ঠেলে দিল এসিডিবি রায়হান সিদ্দিকী। তারপর অত্যন্ত নরম স্বরে বলল, আই এম এক্সট্রিমলি সরি। এই কেসটা নিয়ে আমি কিছুই করতে পারবো না। লিগালি আমার কিছুই করার নেই এখানে। আপনি যদি আপনার হায়ার অথরিটির পারমিশন নিয়ে অফিসিয়ালি আসতেন, তাহলে হয়তো কিছুটা হলেও সহযোগিতা করতে পারতাম আমি আপনাকে। স্যার, সাদা পোশাকে আসা এসআইয়ের কণ্ঠে অনুরোধের সুর। আপনি যদি এই কেসটা টেক ওভার করতেন, তাহলে একটা নিরীহ মানুষকে বিচার পাইয়ে দেয়া যেত স্যার। রায়হান এবারে দুচোখ সরু করে তাকালো এসআইয়ের দিকে। শীতল কণ্ঠে বলল, দেখুন, প্রথমত আপনি আপনার হায়ার অথরিটির কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়ে কেস ফাইলের জেরক্স কপি এবং সিসিটিভি ফুটেজের কপি নিয়ে আমার কাছে এসেছেন। আর দ্বিতীয়ত, আপনি আপনাদেরই থানার আন্ডারে থাকা কেস টেক ওভার করার জন্য আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। এই দুটো বেআইনি কাজ করার জন্যে আমি যদি আপনার হায়ার অথরিটির কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করি, তাহলে আপনার কি মনে হয় আপনার এই পুলিশের চাকরি থাকবে? মাথা নিচু করে ফেলল বাড্ডা থানার এসআই। রায়হান সিদ্দিকী নিজের প্রশ্নের উত্তর হিসেবে কিছু একটা শোনার আশায় তাকিয়ে রইল তার দিকে, কিন্তু কোনো উত্তর দিল না সে। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। এভাবেই পিনপতন নীরবতার মধ্য দিয়ে কেটে গেল কয়েক মুহূর্ত। আচ্ছা, একটা কথা বলুন তো। এক পর্যায়ে নীরবতা ভাঙল রায়হান নিজেই। ভ্রুকুচকে মাথা নিচু করে তার সামনে বসে থাকা এসআইয়ের দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, এই কেসটায় আপনার এত ইন্টারেস্ট কেন? মাথা তুলে আবার রায়হানের দিকে তাকালো বাড্ডা থানার এসআই। একটু ইতস্তত করে সে বলল, কারণটা হয়তো আপনার কাছে অর্থহীন ঠেকবে স্যার। তাও বলুন, শুনি। স্যার, এই কেসের ভিকটিমের ছোট ভাইয়ের সঙ্গে আমি যখন কথা বলছিলাম, তখন সে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিল। সাব ইন্সপেক্টর বলতে লাগলো, সেদিন থেকে আমি যখনই চোখ বন্ধ করি, আমার সামনে কেবল তার মুখটা ভেসে ওঠে। আসলে আমি নিজেও তো একজন ভাই, সেজন্যই হয়তো অন্য সব ক্ষেত্রে নিজের আবেগ কন্ট্রোল করতে পারলেও এই ক্ষেত্রে কিছুতেই সেটা পারছি না স্যার। রায়হান বেশ খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল বাড্ডা থানার এই সাব ইন্সপেক্টরের দিকে, কিছু বলল না। অন্য কোনো উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হলে হয়তো সাদা পোশাকে আসা এই এসআইয়ের এইমাত্র বলা কথাগুলো শোনামাত্র হেসে উড়িয়ে দিতেন। বলতেন, এত আবেগ নিয়ে পুলিশের চাকরি করতে আসছেন কেন মিয়া? কিন্তু রায়হান সেটা করল না, কারণ সে জানে বছরের পর বছর পুলিশের চাকরি করার পরেও বহু জাজের পুলিশ অফিসারও কোনো না কোনো জায়গায় নিজের আবেগকে দমন করতে ব্যর্থ হয়। এমনকি যারা অন্যের আবেগকে হেসে উড়িয়ে দেয়, তারাও নিজেদের আবেগের জায়গায় ঠিকই দুর্বল হয়ে পড়ে। আপনার নামটা যেন কি বলেছিলেন? মোটামুটি লম্বা একটা সময় নীরবে কেটে যাওয়ার পরে সেই নীরবতা ভেঙে রায়হানের এই আচমকা করা প্রশ্নটা অন্যমনস্ক হয়ে পড়া এসআইয়ের কাছে কিছুটা বোমা বিস্ফোরণের মতোই ঠেকল। সেই বিস্ফোরণ যেন বাস্তবে ফিরিয়ে আনলো তাকে। জি স্যার, আপনার নামটা কি বলেছিলেন? একই প্রশ্ন আবার করল রায়হান, এবার সিগারেট ধরাতে ধরাতে। আমার নাম বাপ্পাদিত্য স্যার, বাপ্পাদিত্য ভট্টাচার্য। ঠিক আছে মিস্টার বাপ্পাদিত্য। সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে রায়হান সিদ্দিকী বলল, আমি আজই ডিসি স্যারের সঙ্গে কথা বলবো এই কেসটা নিয়ে। ডিসি স্যার যদি এই কেসটা ডিবির কাছে হ্যান্ডওভার করার জন্য আইজি স্যারকে কনভিন্স করতে পারেন
এবং আইজি স্যার এই কেসটা ডিবির কাছে হ্যান্ডওভার করার পরে যদি ডিসি স্যার এই কেসের তদন্তভার আমাকে দেন, শুধুমাত্র তাহলেই আমি এই কেসটাতে হাত দিতে পারবো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এতক্ষণে স্বস্তির একটা হাসি ফুটল বাপ্পাদিত্যর মুখে। তার দিকে তাকিয়ে মুচকি হাসল এসিডিবি রায়হান সিদ্দিকীও। অধ্যায় 3। গাঁজাভর্তি সিগারেটটা 2 ঠোঁটের মাঝে চেপে ধরে লম্বা একটা টান দিল যুবকটি। তারপর ধোঁয়া ছাড়তে লাগলো ভমভক করে। দুপুরের পর থেকে এ পর্যন্ত এটা তার 14 বা 15তম স্টিক। সংখ্যাটা অবশ্য তার জন্য তেমন আহামরি কিছু নয়, বরং অনেক কম। তবে নাইমামার চেয়ে যেমন কানা মামা ভালো, তেমনি গতকাল সন্ধ্যার পর থেকে প্রায় 17-18 ঘন্টা সে যে অবস্থায় কাটিয়েছে সেই তুলনায় এই সামান্য গাঁজাও অনেক। যেখানে তার প্রায় সারাদিন কাটে গাঁজা, ড্যান্ডি, ফেন্সিডিন ইত্যাদির নেশায় বুঁদ হয়ে, সেখানে গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত তার চলেছে কেবল ডার্বি সিগারেটের ওপর দিয়ে। কারণ জলিল ভাই 2 দিন আগে যা কিছু দিয়ে গিয়েছিল তা শেষ হয়ে গিয়েছিল গতকাল সন্ধ্যায়। তারপর আজ দুপুরের পরে তাকে উদ্ধার করতেই যেন জলিল ভাই এসেছিল তার সঙ্গে দেখা করতে। সঙ্গে অবশ্য বেশি কিছু আনতে পারেনি, অল্প কয়েক স্কোর গাঁজা ছাড়া। ওটুকু গাঁজার ওপর দিয়েই সে চলছে তখন থেকে। এই জলিল ভাই আবার 2 দিন আগে তাকে আরেকটা নতুন জিনিসের নেশা ধরিয়েছে, নাম টালটু। মারাত্মক জিনিস, খুব অল্পতেই নেশা ধরে দারুণ। আর নেশা যতক্ষণ থাকে ততক্ষণ দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা মাথা থেকে যোজন দূরত্বে থাকে। খুব বেশি দিন হয়নি এই জিনিসটা বাজারে এসেছে, কিন্তু বিএনসিসির এএসপি রাবেয়া বস্রি আর সাজ্জাদ আলমের দৌড়াতে বাংলাদেশের টালটুর ফুলে ফেপে ওঠা বাজার অনেকটাই ধসে পড়েছে। তবুও আড়ালে আবডালে টালটুর বেচাকেনা এখনও দিব্যি চলছে, এবং বেশ চড়া দামে। জলিল প্রথম দিন টালটুর দাম না রাখলেও এখন সেই চড়া দামেই টালটু কিনতে হবে তার কাছ থেকে। এটা খুবই পুরনো কৌশল। প্রথমে মাদকদ্রব্যের ফ্রি স্যাম্পল দিয়ে নেশা ধরানো, তারপর নেশা হয়ে গেলে চড়া দামে নেশাগ্রস্তদের কাছে সেই মাদকদ্রব্য বিক্রি করা। যাই হোক, এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ে একটি নির্জন নিরিবিলি জায়গায়। রাত ঠিক 11টায় বেশ বড় অঙ্কের টাকা নিয়ে একজনকে এখানেই আসতে বলেছে সে। ওদিকে জলিল ভাইকেও এখানে আসতে বলেছে 12টার দিকে। তার পরিকল্পনা হচ্ছে ওই ভদ্রলোকের কাছ থেকে টাকা নিয়ে জলিলের আগের সমস্ত পাওনা পরিশোধ করে তার কাছ থেকে টালটুসহ আরও কিছু মাদকদ্রব্য, অন্তত 6-7 দিন কাজ চালানো যায় এরকম পরিমাণে, কিনে নিয়ে আজ রাতেই ঢাকার বাইরে চলে যাওয়া। পকেট থেকে মোবাইল বের করে সময় দেখল সে, 11:18। এখনও আইতেছে না কেন? দাঁতের দাঁত চিপে বিড়বিড় করল সে। দেখতে দেখতে আরও 15 মিনিট কেটে গেল। অবশেষে সে লক্ষ্য করল কেউ একজন এগিয়ে আসছে তার দিকে। অন্ধকারের মধ্যে দূর থেকে চেহারা বোঝা না গেলেও উচ্চতা আর হাঁটার ভঙ্গিতে বোঝা যাচ্ছে এটা সেই লোক। এত দেরি করলেন কেন? লোকটি সামনে এসে দাঁড়াতেই খেকিয়ে উঠল যুবকটি। খেয়াল করল লোকটির কাঁধে ঝুলছে একটি সাইড ব্যাগ। এই সাইড ব্যাগেই হয়তো আছে টাকা। তো টাকার ব্যবস্থা করতে করতেই এত দেরি হয়ে গেল। সাইড ব্যাগটার উপরে চাপড় মেরে জবাব দিল লোকটির। একটু থেমে সে আবার বলল, আমার কাছে এই মুহূর্তে 50,000 নেই, 1010 দিলে হবে? যুবকটির মাথায় আগুন ধরে গেল লোকটির কথা শুনে। ইত্রামি এতক্ষণ লাগাইয়া আপনি মাত্র 10,000 টাকার ব্যবস্থা করছেন? আরে আমার কথা তো আগে শুনবি। যুবকটিকে ক্ষেপে উঠতে দেখে লোকটি কিছুটা ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, হাতের কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে এসেছি, গনিওরি। এখন এগুলা সব দিয়ে দিলে আমি চলবো কিভাবে? আমার অবস্থাও তো একটু বুঝবি। তোর অবস্থার মায়ের উঠল যুবক। এবারে তার পকেট থেকে একটা ধারালো ছোরা বেরিয়ে এলো। ছোরাটা ভদ্রলোকটির দিকে বাগিয়ে দিয়ে দাঁত খিচিয়ে সে বলল, 50,000 ঠিকা 1 টাকাও যদি কম দিছোস তোর ভুঁড়ি ঠাসায় দিব। ভদ্রলোক দুহাত ওপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। আচ্ছা ঠিক আছে, তুই যত চাইবি ততই দিব। যা এনেছি গুনে দেখ আগে,
কম হলে তোকে সাথে নিয়ে এটিএম বুথ থেকে বাকি টাকাটা তুলে দিচ্ছি। ডান হাতে শক্ত করে ধরে রাখা ছোরাটা নামিয়ে হলদেটে দাঁত বের করে হাসল যুবক। এইবার আসছেন লাইনে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাইখা আমার জিগানতে আপনি চলবেন কেমনে না? একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটি। চারদিকে একবার চোখ বোলালো সে। এরপর আবার নেশাগ্রস্ত যুবকটির দিকে তাকিয়ে বলল, তুই একটু দাঁড়া এখানে, আমি পেশাব করে আসছি, তারপর তোকে টাকা বুঝিয়ে দিচ্ছি। খবরদার চালাকি করবেন না। হাতে ধরে রাখা ছোরাটা আবার লোকটির দিকে বাগিয়ে ধরল যুবকটি। দাঁত মুখ খিচিয়ে সে বলল, হাদা মোতা সব পরে, আগে টাকা। আরে বাবারে, এখানে চালাকির কি দেখলি? মরিয়া হয়ে উঠল লোকটি। ক্রূর হাসি খেলে গেল যুবকটির মুখে। হিসহিস করে সে বলল, পেশাব করতে যাওনের নাম কইরা টাকা না দিয়া পলাই যাওনের মতলবে আছেন? হেইটা বুঝি না মনে করছেন? সব বুঝি, এত বড় বলদা আমি না। আরে আমার যদি তোকে টাকা না দেয়ারই মতলব থাকতো তাহলে আমি এখানে এসেছি কেন? ভদ্রলোকটি নেশাগ্রস্ত যুবকটির পেছনে খানিকটা দূরে ছোটখাটো একটা জঙ্গলের মতো জায়গার দিকে হাত তুলে দেখিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে যাব পেশাব করতে। তাকিয়ে দেখ, ওদিক দিয়ে পালানোর কোনো রাস্তা নেই। ছোড়াটা লোকটির দিকে বাগিয়ে রেখেই ঘাড় ঘুরিয়ে জঙ্গলের মতো জায়গাটার দিকে তাকালো যুবক। জায়গাটার আশেপাশেও একবার চোখ বুলিয়ে নিল। ঠিকই বলেছে ভদ্রলোক, পালানোর মতো কোনো রাস্তাই নেই ওদিকে। ছোট্ট জঙ্গলটার পেছনে দাঁড়িয়ে আছে একটা সুউচ্চ পাঁচিল, যার অপর দিকে আছে বিরাট একটা কারখানা। সেই পাঁচিল টপকে পালানো শুধু এই লোক কেন, কারো পক্ষেই সম্ভব না। পালাতে হলে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়েই যেতে হবে। বাবারে, অনেকক্ষণ ধরে চেপে রেখেছি, এখনই না করলে প্যান্টের মধ্যেই পড়ে যাবে। আচ্ছা যান। লোকটির দিকে তাকিয়ে ছোড়াটা নামিয়ে নিল সে। তারপর হুঁশিয়ারি সুরে বলল, তাই মাথায় রাখেন, একটু তেড়িবেড়ি করছেন তো মরছেন। দূর, তেড়িবেড়ি কেন করব? আমি এক্ষুনি এসে তোর টাকাটা দিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই তড়িঘড়ি করে যুবকটিকে পাশ কাটিয়ে জঙ্গলের দিকে হাঁটা ধরল ভদ্রলোক। জঙ্গলের কাছাকাছি একটা ঝাড়ের কাছে পৌঁছে সেখানে দাঁড়িয়ে প্যান্টের জিপার খুলতে শুরু করল সে। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে আবার রাস্তার দিকে মুখ করে দাঁড়ালো নেশাগ্রস্ত যুবক। একজন লোক প্রস্রাব করছে, সেই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখার কোনো মানে হয় না। তাছাড়া ওদিক দিয়ে তো আর পালাতে পারবে না, তাহলে শুধু শুধু তাকিয়ে থাকার কি দরকার? রাস্তার দিকে মুখ করে লোকটির ফিরে আসার অপেক্ষা করতে লাগলো মাদকাসক্ত যুবকটি। এক পর্যায়ে লোকটির পায়ের শব্দ শুনতে পেল সে। তার মানে প্রস্রাব সেরে লোকটি ফিরে আসছে। পায়ের শব্দটা বেশ কাছাকাছি চলে আসার পর যখনই সে ঘুরে তাকাতে যাবে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অবশ্য এমন আলাভোলা চেহারার একজন ভদ্রলোকের দিক থেকে এরকম একটা আক্রমণের জন্য কজনই বা প্রস্তুত থাকে? সে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক হাতে তার নাক আর মুখের ওপরে একটা রুমাল চেপে ধরে অন্য হাতের কনুই দিয়ে শক্ত করে গলাটা পেঁচিয়ে ধরল লোকটি। রুমালটা থেকে মিষ্টি একটা গন্ধ বের হয়ে তার নাকের ভেতর দিয়ে সোজা তার মগজে গিয়ে আঘাত হানল। ঘটনার আকস্মিকতায় তার ডান হাতে ধরে রাখা ছোরাটা একপাশে ছিটকে পড়ল। জোরে জোরে হাত পা ছুটতে লাগলো সে। আপ্রাণ চেষ্টা করল লোকটির হাত থেকে ছাড়া পাওয়ার, কিন্তু পারল না। ব্যাপারটা এমন নয় যে লোকটির শরীরে অসুরের মতো শক্তি, বরং তার নিজের শরীরই একজন মাদকাসক্তের শরীর, যেটা কিনা দিনের পর দিন নানান রকমের মাদক সেবনের ফলে অকালে ভেঙে পড়েছে। 50,000 টাকা কোনোদিন একসঙ্গে চোখে দেখেছিস সে ফকিন্নির বাচ্চা? রুমালটা শক্ত করে মাদকাসক্ত যুবকটির নাকে মুখে চেপে ধরে রেখেই দাঁতে দাঁত চিপে বলতে লাগলো আলাভোলা চেহারার ভদ্রলোক, 50,000 টাকা লিখতে কয়টা শূন্য লাগে সেটা জানিস? তোর বাপ দাদা 14 গোষ্ঠীও তো মনে হয় কোনোদিন 10,000-এর ওপরে টাকা গোনেনি। মুক্তি পাওয়ার আশায় যুবকটির হাত পা ছোড়াছুড়ির গতি কমে আসতে লাগলো ক্রমশ। দেখতে দেখতে নিস্তেজ হয়ে এলো তার দেহ। বুঝল জ্ঞান হারাচ্ছে সে। সেই সঙ্গে এটাও বুঝল তার জ্ঞান আর কোনোদিনই ফিরবে না, কারণ সে হচ্ছে সেই পিঁপড়ে যার একটু বেশি বড় পাখা গজিয়ে গিয়েছিল। আজকে এই পর্যন্তই।
গল্প আমরা সবাই কম বেশি অসম্ভব পছন্দ করি, কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনে পড়াশোনার চাপে, কাজের চাপে গল্পের বই থেকে গল্প পড়ার সময়টা আমাদের হয়ে ওঠে না। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা বড় বড় গল্পের বই থেকে ছোট ছোট অংশ আপনাদেরকে শোনানোর। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।